বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত এবং সংকটময় পরিস্থিতিতে দেশ ত্যাগ করা নেতাদের বিরুদ্ধে বিচার ও আইনি প্রক্রিয়ার ঘটনা বহু পুরনো। কেউ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পালিয়েছেন, কেউ আবার শাস্তি এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন। কারো বিরুদ্ধে দুর্নীতি, কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন কিংবা যুদ্ধ অপরাধের অভিযোগ এসেছে। অনেক ক্ষেত্রে এসব বিচার দেশের রাজনীতিকেও নতুন দিকে ঠেলে দেয়। দেশে দেশে পলাতক নেতাদের বিচার ও তাদের পরিণতি কেমন ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানব এই প্রতিবেদনে। পলাতক নেতাদের আলোচনায় পাকিস্তানের দুই সাবেক শাসক নওয়াজ শরীফ ও পারভেজ মোশাররফের কথা প্রায়ই উদাহরণ হিসেবে হাজির করা হয়। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৮ সালে নওয়াজ শরীফ কারাগারে যান। পরে শারীরিক অসুস্থতার কারণে জামিন পান এবং লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে আর দেশে ফেরেননি তিনি। দীর্ঘ ৪ বছর পর রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি হলে তিনি দেশে ফেরেন। ২০২৩ সালে দুর্নীতির সব মামলা থেকে খালাস পান তিনি। কিন্তু পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে। অন্যদিকে ক্ষমতা দখলের অভিযোগে, রাষ্ট্রদ্রোহের মামলায় এবং একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দুবাইয়ে আত্মগোপন করেন। পাকিস্তানের বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও মোশাররফ কখনো দেশে ফেরেননি। ২০২৩ সালে তিনি সেখানেই মারা যান। তার বিচার ও পরিণতি দেশটিতে রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০০৮ সালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশ ত্যাগ করেন। প্রায় ১৫ বছর দুবাই ও লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৩ সালে দেশে ফিরে কারাবরণ করেন তিনি। তবে রাজনৈতিক আপোষ ও রাজকীয় ক্ষমার ফলে তার সাজা দ্রুত কমে আসে। থাকসিনের ঘটনায় বিচার শুধু আইনি নয়, রাজনৈতিক ক্ষমতা সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২২ সালে ব্যাপক গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে নাগরিকদের তুমুল আন্দোলনে দেশ থেকে পালিয়ে যান গোতাবায়া। আত্মগোপনে থাকার সময় তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়। তবে দেশে ফিরে বিচার এড়াতে সক্ষম হয়েছেন তিনি। বিচার প্রক্রিয়ার দুর্বলতা ও রাজনৈতিক সুরক্ষার কারণে গোতাবায়া এখনও কোনো সাজার মুখোমুখি হননি। আরব বসন্তে ক্ষমতাচ্যুত তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিন আল আবেদিন বেন আলী ২০১১ সালে সৌদি আরবে পালিয়ে যান। তার বিরুদ্ধে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরে তার অনুপস্থিতিতেই দেশটির আদালত একাধিক সাজার রায় ঘোষণা করে। তবে সৌদি আরবে রাজনৈতিক আশ্রয় পাওয়ায় তিনি আর দেশে ফেরেননি। ২০১৯ সালে সেখানেই মারা যান বেন আলী। প্রায় ৪ দশক ক্ষমতায় থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ২০১৭ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক ধস ও রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ সত্ত্বেও তাকে দেশের মধ্যেই নিরাপদ অবসর দেওয়া হয়। বিচার এড়ালেও তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। ২০১৯ সালে সিঙ্গাপুরে মারা যান তিনি। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাক আক্রমণ করে এবং সাদ্দাম হুসাইনের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রায় ৮ মাস পালিয়েছিলেন। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর তিকরিতের কাছের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হয়। ১৯৮২ সালে দুজাইল শহরে ১৪৮ জন শিয়া মুসলমানকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অভিযোগ আনা হয়। পরে এই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ২০০৬ সালের নভেম্বরে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়। পরে একই বছরের ৩০ ডিসেম্বর বাগদাদের ক্যাম্প জাস্টিসে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১১ সালের আরব বসন্তে লিবিয়ার শাসক গাদ্দাফি দেশ জুড়ে বিদ্রোহের মুখে আত্মগোপনে যান। পরে বিদ্রোহীদের হাতে বন্দী হন তিনি। গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান ছিল, কিন্তু জীবিত অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। তার পতনের পর লিবিয়া দীর্ঘ সময় গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্য দিয়ে গেছে।
ইউরোমাইদান আন্দোলনে ক্ষমতাচ্যুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। পরে ইউক্রেনের আদালত রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করে এবং এই মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। মামলায় ১৩ বছরের সাজা পেলেও কারাভোগ করতে হয়নি ইউক্রেনের সাবেক এই প্রেসিডেন্টকে। ভিক্টর এখনও রাশিয়ায় বসবাস করছেন এবং সেখানে রাষ্ট্রীয় সুরক্ষা পাচ্ছেন। শক্তিশালী মিত্রদেশ পলাতক নেতার বিচারে যে প্রভাব ফেলতে পারে ইউক্রেনের ভিক্টরের ক্ষেত্রে তা স্পষ্ট। ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশ ত্যাগ করেন এবং আশ্রয় নেন আর্জেন্টিনায়। পরে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। এরপর ২০২০ সালে দেশে ফেরেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি ও নির্বাচনী অনিয়মের অভিযোগ আনা হলেও পরে তা স্থগিত করা হয়। বর্তমানে বলিভিয়ার রাজনীতিতে সক্রিয় তিনি, তবে আইনি ও রাজনৈতিক নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। ২০২৪ সালের নভেম্বরে বলিভিয়ার আদালত তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছে। অন্যদিকে তার উত্তরসূরি জিনিন আনেসকে পরবর্তীতে বলিভিয়ায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ১৯৭৯ সালে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন দেশ ত্যাগ করে সৌদি আরবে পালিয়ে যান। তার শাসনামলে লাখ লাখ মানুষ হত্যার শিকার হন বলে অভিযোগ করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা তার বিচার দাবি করলেও সৌদি আরব তাকে আশ্রয় দেয়। তিনি সেখান থেকে কখনো দেশে ফেরেননি। ২০০৩ সালে বিনা বিচারেই ইদি আমিন মৃত্যুবরণ করেন। ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ইথিওপিয়ার সামরিক শাসক মেঙ্গিস্টু হাইলে মারিয়ামের বিরুদ্ধে গণহত্যা, গুম ও হাজারো রাজনৈতিক হত্যার অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি জিম্বাবুয়েতে পালিয়ে যান। ২০০৬ সালে ইথিওপিয়ার আদালত গণহত্যার দায়ে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইথিওপিয়ার এই শাসককে জিম্বাবুয়ে এখনও আশ্রয় দিয়ে রেখেছে, ফলে বিচার এড়াতে সক্ষম হয়েছেন তিনি। ১৯৮৬ সালে পিপলস পাওয়ার বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কোস পরিবার হাওয়াইতে পালিয়ে যায়। মার্কোস সিনিয়রের বিরুদ্ধে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও সম্পদ লুটের অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়। নির্বাসনে থাকাকালীন ১৯৮৯ সালে মারা যান তিনি। তবে তার পরিবার ফিলিপাইনের রাজনীতিতে সক্রিয় থেকে যায় এবং ২০২২ সালে তার ছেলে ফার্দিনান্ড বংবং মার্কোস জুনিয়র নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। ফিলিপাইনের ইতিহাসে এটি এক ব্যতিক্রমী অধ্যায়। ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয় তুরস্কে। পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এজন্য গুলেনকে দায়ী করেন। ফেতুল্লাহ গুলেন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তুরস্ক তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে প্রত্যাবর্তন দাবি করলেও যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। তুরস্কের বিভিন্ন আদালত ফেতুল্লাহর অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে কয়েক ডজন মামলার রায় ঘোষণা করেছে। ২০১১ সালের আরব বসন্তে ক্ষমতাচ্যুত হয়ে প্রথমে সৌদি আরবে পালিয়ে যান ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ। পরে দেশে ফিরে গৃহযুদ্ধে অংশ নেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। ২০১৭ সালে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। তার বিচার কখনোই কার্যকর হয়নি। ইয়েমেন আজও গৃহযুদ্ধের সংঘাতে জর্জরিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।